ষোলো জুলাই থেকে 5 আগস্ট আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো, মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস। ক্ষমতার অপব্যবহার কেউ করবেন না। ক্ষমতার অপব্যবহার করলে কি হয়, আপনারা ইতিমধ্যে বাংলাদেশের অনেক নেতাকর্মীরা, অনেক রাজনীতিবিদরা তারা কিন্তু দেখতেছেন, আপনারা চোখে দেখতেছেন অতি বাস্তবতাটা কি সেটা কিন্তু আপনারা দেখতেছেন যে অতি মাত্রায় বাড়লে কি হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনারা কিন্তু জানতো না যে আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে, এবং শেখ হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের অবদান এই বাংলাদেশের জন্য প্রত্যেকটি কণায় কণায়। তারপরও মানুষ তাদেরকে ভুলে গেছে, যদিও মনে মনে রাখছে, কিন্তু বাস্তবতাটা কিন্তু ভুলে গেছে। কারণ বাংলাদেশের মানুষ এতটাই নির্লজ্জ, বাংলাদেশের মানুষ এতটা খারাপ, যখন আপনার সময়টা একটু খারাপ দেখবে, আপনার পজিশনটা একটু খারাপ দেখবে, তখনই কিন্তু আপনাকে ভুলে যাবে। স্ক্রিনে যে ভিডিওগুলো দেখেছেন, এটা কিন্তু যে মেয়েদেরকে মারা হচ্ছে, যে মেয়েগুলোকে মারপিট করা হচ্ছে, ওখানে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এই মেয়েটিগুলো কিন্তু ছাত্রলীগের নেত্রীরা, ছাত্রলীগ করত এবং সংগঠনে তাদের একটি দল মত ছিল। একটি প্রোগ্রামে তারা একটি মিছিল মিটিং করার জন্য আসছিল, আর সেই মুহূর্তে বিএনপি কিছু মহিলা নেত্রীরা, আপনারা দেখতে পারতেছেন, ইনি কিন্তু খুব নোয়াখালীর এক মহিলা নেতা, উনি খুব জনপ্রিয়, যেমন ব্যারিস্টার রুমিন ফারহানার মতো। ব্যারিস্টার রুমিন ফারহানা যে স্ট্রং, যে কথা বলে, যে ভয়েস বাঘের গর্জনের মতো, যেমন শামীম ওসমান দিত, এরকমের নেত্রী ইনি। তাই দেখেন কিভাবে তাদেরকে ধরে ইচ্ছা মতো, মনে করেন ইঁদুর মারতেছে। ইঁদুরকে মারলে যেভাবে মানুষ মারে, যেভাবে মারি আমরা, ঠিক ওইভাবেই ধরে টেনে হইতেছে। কারণ কি জানেন, গত 16-17টা বছর এই বিএনপির নেত্রীরা এমন কোন নির্যাতন নাই তারা না সহ্য হয়েছে। একদম বাড়ির থেকে রাজপথ পর্যন্ত তারা প্রত্যেকটা জায়গায় নির্যাতন হয়েছে। আর সেই নির্যাতন হওয়ার জন্যই এই ঘটনাটি আজ। কারণ মানুষের উপরে মানুষের ক্ষোভ এতটাই বেড়ে যায় যখন সে ক্ষমতায় থাকে, ক্রিমিনালি করে। দর্শক, গ্রাম্য ভাষা ক্রিমিনালি, এই ক্রিমিনালি যখন করে তখন ওই মানুষের মনের মধ্যে ওই অস্থিরতা জীবনও ভুলতে পারে না। তেমনটাই এই ঘটনাটি ঘটছে। তাই বেশি কথা বলবো না, চলে যাবো সেই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। অনেক সুন্দর
সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, বিএনপি নেতা কিভাবে ছাত্রলীগ নেত্রীকে এভাবে গণধোলাই দিল আপনারা দেখেছেন। দর্শক, আপনাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করব, অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আপনাদের সাথে এমনই ইম্পর্টেন্ট একটি ভিডিও শেয়ার করব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কারণ আমাদের সেই চৌধুরী আব্দুল্লাহ মামুন উনি কিন্তু এখন জেল ফেরত আসামি, আর আন্তর্জাতিক আদালতে ওনার ট্রাইব্যুনালে ওনার মামলা উঠে গেছে, অলরেডি বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। উনি কোনোদিন ভাবে নাই যে আমাদের এই অবস্থা হবে বাংলাদেশ থাকা অবস্থায়। দর্শক, এমনি সাবেক যারা নেতাকর্মীরা ছিল, বিশেষ করে রাজনীতিবিদরা, তারাও কোনোদিন ভাবে নাই যে আমাদের এই আইনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তেমনটি হয়েছে, এবং ওনাকে বাঁচানোর জন্য যে উকিল দাঁড়িয়েছে এবং ওনার যে আইনজীবী, সেই আইনজীবী কি বলতেছে আপনারা সেই আইনজীবীর কথা শুনলে অবাক হয়ে যাবেন। উনি বলতেছে যে চৌধুরী আব্দুল্লাহ মামুন উনি জীবনে কোনো খারাপ কাজ করেন নাই, এবং জিয়াউল সেনা সদস্য জিয়াউল হাসান উনার কোনো দোষই ছিল না। উনি এই পর্যন্ত যত কাজ করেছে, উনার নামে যত নিউজ করা হয়েছে, এটা নাকি ভুয়া তথ্য দেওয়া হয়েছে। নিউজ দ্বারা করতেছে, প্রত্যেকটি টিভি চ্যানেলকে বলতেছে তারা ভিডিও কনফারেন্সে এবং প্রেস মিটিংয়ে যে উনার নামে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। উনি কোনো অন্যায় কাজ করে নাই, অথচ এই জিয়াউল হাসান নিজেই রিমান্ড শেষে কিন্তু স্বীকারোক্তি করছে এবং স্বীকার গেছে। তবে বেশি কথা আমি বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো, মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস, আপনারা সেটা থেকে বিরত থাকবেন। জিয়াউল হাসানের নাম শুনলে সবার যে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দেবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি, যে ওনার যে উনি যেখানে কর্মরত ছিলেন, NTMC ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই, হ্যাঁ আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই, এবং উনি কখনো DGFI-তে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা
ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা করবেন না। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারো নাই। এটা বাকস্বাধীনতা নয়। বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু, এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে, যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। সবকিছু বের হয়ে আসবে। আপনি মিডিয়া ট্রায়ালের কথা বলছেন, আসলে এটা মিডিয়া ট্রায়াল না। আজকে চিফ প্রসিকিউটর তিনি আদালতে যে কথাগুলো বলেছেন, আমরা যারা ছিলাম ভেতরে তারা সবাই নোট নিয়েছে। আমরা সেই কথার সূত্র ধরেই একটু জানতে চাওয়া যে এখানে যত আয়নাঘর ছিল, তারপরে যত গুমের ঘটনা ঘটেছে, সেখানে তাকে প্রবর্তক বা সে এটা শুরু করেছে এরকম অভিযোগ করা হয়েছে। আর আরেকটি জিনিস হচ্ছে, আপনাদের যে আবেদনটার ব্যাপারে আপনি বলছিলেন যে এখন বলতে চান না। আমরা চিফ প্রসিকিউটরকে বলতে শুনেছিলাম যে আপনারা আদালতের জুরিসডিকশনকে চ্যালেঞ্জ করেছেন, এরকম কিছু কি আপনারা করেছেন? আমি এটা বলবো না, কারণ এটা উনি কেন বলেছেন আমি জানি না। কারণ নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোর্টে কোনো দরখাস্ত প্রেজেন্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সেই দরখাস্ত নিয়ে কোনো কথা বলতে হয় না। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি এই নর্মসটুকু মেনে নিতে চাই। এনটিএমসির কাজ কি এই সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা আসেন, আমি আপনাকে একটা লেখা দিব। এই লেখাটা ওনার লেখা। এনটিএমসি কিভাবে কাজ করে। এনটিএমসি হচ্ছে এটা আমি বলবো অনেকটা লাইব্রেরির মতো। এখানে এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে সমস্ত ল এনফোর্সিং এজেন্সিগুলো ব্যবহার করে। অর্থাৎ এখানে যেমন ধরেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন, একজন লাইব্রেরিয়ান থাকে, এবং লাইব্রেরিতে আমি যে বই পড়বো, আমি যখন একজন মেম্বার, আমি বইটা আনতে যাব, আমার নামে বইটা ইস্যু হবে। এখন আমি কোন বইটা পড়বো, ইতিহাসের বই পড়বো না গল্পের বই পড়বো, ইটস টোটালি ডিপেন্ডস আপ টু মি। আমার উপরে ডিপেন্ড করবে। এটা যিনি বই ইস্যু করেন এটা তার কোনো দায়িত্ব না। আপনার কাছে যেই অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলোর একটু বলি, আপনি শুধু সেটা যদি আমাদের উত্তর দেন। সেটি হচ্ছে ওনার ব্যাপারে। আচ্ছা, এখন যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার, যেহেতু এগুলো ট্রায়ালে চলছে, কোনোটাই কিন্তু কিছু না। যেটা হচ্ছে এখন যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি কোনোদিন কিন্তু উনি নারায়ণগঞ্জের সাতক্ষণ নিয়ে যখন মামলা কথা হবে অডিও রেকর্ড ফাঁস, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সব জায়গায় অডিও ফাঁস করার অভিযোগ রয়েছে। ওনার এটা কোনো করেনি। এটা আপনি ডিজিএফের যে অফিস, ওখানে আমাদের চলাফেরা ছিল, তার বিরুদ্ধে যে অভিযোগ নিষিদ্ধ ডিভাইস আপনারা একজন কথা বলেন। নিষিদ্ধ ডিভাইস কিনে আড়ি পেতেছেন কোনে? এটা নিয়ে ওনার কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন? আপা একটু বলে। ঠিক আছে, একটু বলি। সেটা হচ্ছে ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। একটু বলেন, আপনি বলেন, আপনি তো ওনার বোন না? আমার নাম নাজনীন নাহার। আপা একটু অভিযোগগুলো বলুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে বঙ্গবন্ধু সৈনিকদের জন্য খুব খুশির খবর আছে। সেটা হচ্ছে আমাদের হাসনাত সার্জিস সহ এই উপদেষ্টা এবং সমন্বয়ক তারা 43 জন আমেরিকার ভিসা পেয়ে গেছেন, এবং আরো 400 জনেরও বেশি পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা পেয়ে রেডি করে ফেলেছে। কারণ তারা গোয়েন্দা রিপোর্ট জানে যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে। তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে। গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে। কারণ হচ্ছে এই উপদেষ্টারা আসিফ নজরুল, বেহায়া নজরুল, মীর জাফর নজরুল, এবং তিনি বলেছেন যে আমাদেরকে যদি এক না থাকে আমাদের সবাইকে মরতে হবে। এবং সার্জিস আলম বেশ কিছুদিন আগে বলেছেন যে আগে তো আমাদের উল্টো করে ঝুলানো হতো, এখন আমাদেরকে আগে তো আমাদের সোজা করে ঝুলানো হতো, এখন আমাদের উল্টা করে ঝুলানো হবে। এখন এই হয়তো 2-3 দিন আগে সে বলতেছে, কান্না করে বলতেছে যে কজন কে আওয়ামী লীগ সরকার আসলে যে কজনকে জবা করতো তার মধ্যে আমি একজন। তো এবং বিভিন্ন দলের একটা নেতা সেও বলেছে যে আমাদেরকে ধরে কোপাবে, ঝুলাবে। হ্যাঁ, তোমাদেরকে ঝুলানো হবে। তোমরা রাষ্ট্রদ্রোহী, তোমরা সংবিধান লঙ্ঘন করেছ, তোমরা রাষ্ট্রের অনেক বড় ক্ষতি করেছ। তোমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচিত প্রধানমন্ত্রীকে তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে তোমরা ক্ষমতা জবরদখল করেছো, এবং তোমরা মেট্রো রেলে আগুন দিয়েছো, তোমরা দেশের সম্পদ নষ্ট করেছো, তোমরা 3204 জন পুলিশ হত্যা করেছো, তোমরা ছাত্রদেরকে হত্যা করে তোমরা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছো জনগণকে। এর দায়ভার তোমাদের নিতে হবে। আজকে দেশের যে কত বড় ক্ষতি হয়েছে, শেয়ার বাজারে প্রায় 2.5 লাখ কোটি টাকার বেশি গত 3 মাসে দরপতন হয়েছে, এবং $12 বিলিয়ন পাচার হয়েছে গত 3 মাসে। এগুলা রেসপন্সিবিলিটি তোমাদের। এবং আমি বঙ্গবন্ধু সৈনিকদের বলবো যে আপনারা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় টহল বসাবেন, এবং বিশেষ করে বিমানবন্দরে যারা কর্মরত আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সতর্ক থাকবেন। এই মীর জাফরদের কেউ যাতে বাংলাদেশ ত্যাগ না করতে পারে, কারণ বাংলাদেশের আদালতে তাদের বিচার করা হবে। তারা রাষ্ট্রদ্রোহী, তারা দেশের শত্রু, এবং তারা রিসেট বাটন চাপ দিয়ে বাংলাদেশের 30 লক্ষ শহীদদের ইতিহাস মুছে দিতে চেয়েছে। এরা রাষ্ট্রদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী শক্তি, এরা রাজাকারের বীজ। এদের ধরতে হবে। একটা রাজাকারের বাচ্চা বাংলাদেশ থেকে যাতে পালাতে না পারে। সবাই সজাগ থাকবেন। এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যে
এই বাচ্চা বাচ্চা সমন্বয়করা যে রাজনীতি বোঝে না, এটার আরেকটা প্রমাণ। শেখ হাসিনা চুপ করেছিল, তার জন্য ভেবেছিল যে আওয়ামী লীগ শেষ। হ্যাঁ, এখন আমার একটা কবিতা দিয়ে বলি, ছোট্ট অংশ, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা চুপ করে আছে, তার মানে এই নয় যে আওয়ামী লীগ শেষ। চুপ থাকাটা একটা কৌশল, যেটা বুদ্ধিমানরা বোঝে, বোকারা নয়।